গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীতে ভয়ানক এক ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যেটা ছিল একটি জম্বি ভাইরাস। আর এই ভাইরাসটি আস্তে আস্তে এত বেশি মহামারী আকার ধারণ করেছিল যে খুব অল্প সময়ের মধ্যে ভাইরাসটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং অনেক দ্রুত গতিতে মানুষই জম্বি ভাইরাসে ইনফেক্টেড হতে থাকে। মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট সবকিছু একদম ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার মানুষ ইনফেক্টেড হয়ে একে অপরকে মারতে থাকে। এভাবেই আস্তে আস্তে পৃথিবী একদমই মানব শূন্য হয়ে যায় এবং পুরো পৃথিবী প্রায় বন জঙ্গল দিয়ে ঠেকে যায়। আর এখন পৃথিবীতে মাত্র কিছু সংখ্যক মানুষ বেঁচে আছে। তো এবার আমরা একটি ঘন জঙ্গল দেখতে পাই। আর সেই জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি বাড়ির মধ্যে একজন বাবা ছেলে সার্ভাইভ করছিল। তারা প্রায় বেশ কয়েক বছর ধরে এই জায়গাতেই রয়েছে, তবে তাদের নিজেদেরও এখন ঠিকমতো খেয়াল নেই যে আজ থেকে প্রায় কতদিন আগে তারা এখানে এসেছিল। কারণ এখানে ঘড়ি অথবা ক্যালেন্ডার কিছুই ছিল না। এখানে বাবার নাম ছিল জেমস এবং তার ছেলের নাম ছিল মার্কো। তো প্রথমে যখন তারা জঙ্গলের ভেতর সার্ভাইভ করতে এসেছিল, তখন তাদের আশেপাশে তাদের সঙ্গে অনেক মানুষ ছিল। কিন্তু এই জঙ্গলের মধ্যে সার্ভাইভ করা মোটেও কোনো সহজ ব্যাপার ছিল না। তাই বেশিরভাগ মানুষই খাবার পানি না পেয়ে অথবা বন্য পশুর আক্রমণে মারা গিয়েছে। তবে সৌভাগ্যবশত জেমস তার ছেলে মার্কোকে নিয়ে এখন এই ভয়ানক জঙ্গলের মধ্যে বেঁচে আছে। কারণ জেমস তার ছেলেকে অনেক ভালোবাসে, তাই সে আজ পর্যন্ত তার ছেলের গায়ে একটি আঁচড়ও পড়তে দেয়নি। জেমসের ছেলে মার্কোর বয়স ছিল মাত্র 5 বছর। সে এতটাই ছোট ছিল যে তার এখনও পৃথিবীর পরিস্থিতি বুঝে ওঠার বয়স হয়নি। আর তাই সে এখনও ছোটখাটো বিপদেরও মোকাবেলা করতে পারে না। তাই জেমস তার ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল। যদিও সে অনেকদিন ধরেই মার্কোকে স্ট্রং বানানোর চেষ্টা করছে, কিন্তু তারপরও মার্কো কিছুই শিখতে পারছিল না। কিন্তু এই ভয়ানক জঙ্গলে টিকে থাকতে হলে তাকে অবশ্যই শিকার করা শিখতে হবে। তাই জেমস এখানে মার্কোকে গান চালানো শেখাচ্ছিল, যাতে করে যদি কখনো মার্কোর সামনে বিপদ চলে আসে তখন মার্কো যেন নিজেকে বাঁচাতে পারে। জেমস এখানে তার ছেলেকে বলছিল, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব গান চালানো শিখতে হবে, তা না হলে শিকার করার বদলে তুমি নিজেই শিকার হয়ে যাবে। তবে জেমস এখানে বারবার শিখিয়ে দেওয়া সত্ত্বেও মার্কো কোনোভাবেই গান চালাতে পারছিল না। আসলে সে অনেক ছোট হওয়ার কারণে তার শরীরে গান লোড করার কোনো শক্তিই ছিল না। এমনকি সে গানটির সেফটি লক পর্যন্ত খুলতে পারছিল না। জেমস এতে তার উপর প্রচণ্ড রেগে যায়। তবে আসলে তার রাগটা মূলত ছিল তার নিজের উপরেই, যে কেন সে তার ছেলেকে গান চালানো শেখাতে পারছে না, আর কি করলে তার ছেলে সবকিছু শিখতে পারবে। তো জেমস এখানে মার্কোকে বলে, তোমার কি সমস্যা বলো তো? আমি আর কি করলে তুমি সবকিছু শিখতে পারবে? তোমাকে নিয়ে আমার কত দুশ্চিন্তা হয় সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এসব বলে জেমস সেখান থেকে ঘুমোতে চলে যায়। তবে মার্কোর সাথে এমন আচরণ জেমসেই প্রথমবার করেছে। সে কখনোই মার্কোকে এভাবে বকা দেয় না। তবে মার্কো অনেকটাই বুঝদার ছিল। সে তার বাবার ইমোশনটা বোঝে এবং সে চেষ্টাও করে সবকিছু শেখার। যদিও মার্কো তার বাবাকে অনেক ভালোবাসত, কিন্তু সে তার বাবাকে ভয়ও পেত। কারণ মার্কো তার বাবার সাথে খুব একটা ফ্রি হতে পারেনি। তাই মার্কো বেশিরভাগ সময়ই চুপচাপ থাকত। মার্কো যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা গিয়েছে। তারপর থেকে তার বাবাই তাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। আর পৃথিবীতে এখন আপন বলতে মার্কোর তার বাবাই রয়েছে। মার্কো আজও জানে না যে তার মায়ের সঙ্গে কি হয়েছিল আর কিভাবেই বা তার মা মারা গিয়েছিল। তো জেমস আবার প্রতিনিয়ত তার ছেলেকে মোটিভেট করার জন্য তাকে খুব সুন্দর একটি গল্প শোনাতো। সে তাকে বলতো, জানো মার্কো, আমরা যে জঙ্গলটিতে রয়েছি, এই জঙ্গলে একসময় একটা পরী থাকতো। আর সেই পরীটা বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো এবং বাচ্চারাও তাকে অনেক পছন্দ করত। কিন্তু একদিন হঠাৎ করে সেই পরীটা কোথাও গায়েব হয়ে যায়। কেউ তাকে আর কোথাও খুঁজে পায় না। আর তারপর থেকে জম্বিরা আমাদের পুরো পৃথিবী একদম দখল করে নিয়েছে এবং অনেক মানুষকে মেরে ফেলেছে। আর যেদিন কেউ সেই পরীটাকে খুঁজে বের করতে পারবে, সেদিনই পৃথিবী আবারও আগের মতো হয়ে যাবে। সমস্ত জম্বিরা গায়েব হয়ে যাবে। কিন্তু সেই পরীটাকে খুঁজে বের করা মোটেও কোনো সহজ কথা নয়। তবে বলা হয়ে থাকে যে একদিন একটা সাহসী ছেলে আসবে, যার ভেতরে থাকবে অনেক শক্তি। আর সেই একমাত্র সেই পরীটাকে খুঁজে বের করতে পারবে এবং পৃথিবীকে জম্বিদের হাত থেকে রক্ষা করবে। আর সেই ছেলেটির নাম কে হবে জানো? সেই ছেলেটির নাম হবে মার্কো। এই গল্প শোনার পর থেকে মার্কো সবসময় মনে মনে চিন্তা করত যে সেই হয়তো সেই সাহসী ছেলে, যেখানে সেই পরীটাকে খুঁজে বের করে পৃথিবীকে জম্বিদের হাত থেকে রক্ষা করবে, যেটা অনেকটা ইংরেজি বর্ণমালায় এম এর মতো দেখতে। তাই মার্কো প্রায় সময় সেই চিহ্নটিকে দেখে মনে মনে চিন্তা করত যে তার বাবা হয়তো এই চিহ্নটি দেখেই তার নাম মার্কো রেখেছে।
তবে এই চিহ্নটির পেছনে একটি গল্প রয়েছে, যেটা আমরা সামনে জানতে পারবো। মার্কোর একটা স্বপ্ন আছে, সে পুরো পৃথিবীতে ভ্রমণ করতে চায়, কিন্তু তার তো পৃথিবী ভ্রমণ দূরের কথা, বরং সে আজ পর্যন্ত জম্বি কেমন হয় সেটাই দেখেনি। কারণ তার বাবা তাকে এতটাই আগলে রেখেছে। এমনকি তারা এখন যেই জায়গাটিতে থাকছে, সেখানকার আশেপাশেও জেমস একটি এরিয়া বানিয়ে রেখেছে, যেটার বাইরে সে আজ পর্যন্ত মার্কোকে কখনোই যেতে দেয়নি। কারণ যদি কখনো জঙ্গলের মাঝখানে জম্বিরা চলে আসে, তখন মার্কোর অনেক বড় বিপদ হয়ে যাবে। আর জেমস তো মার্কোকে ছাড়া বাঁচতেই পারবে না। কিন্তু যখনই জেমস তার এবং তার ছেলের জন্য খাবার পানি জোগাড় করতে যায় অথবা শিকার করতে যায়, তখন মার্কো লুকিয়ে লুকিয়ে জঙ্গলের মাঝখানে চলে আসে এবং সে আশেপাশে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে, ঠিক যেমনটা তার স্বপ্ন। তো এভাবেই আজকে যখন মার্কো জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল, তখন কিছু দূর আসার পর সে সেখানে পরিত্যক্ত একটি ভ্যান দেখতে পায়। মার্কোর ইন্টারেস্ট জাগে যে ভ্যানটির মধ্যে কি আছে সেটা দেখার জন্য। তাই সে তখন কোনো কিছু চিন্তা না করে সেই ভ্যানটির কাছে চলে যায় এবং সে দেখতে পায় যে ভ্যানটির মধ্যে অনেক খেলনা রয়েছে। এতে তো সে অনেক খুশি হয়ে যায়, আর সে দ্রুত ভ্যানটির ভেতরে গিয়ে খেলনাগুলো নিতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সে সেখানে একটি শব্দ পায়। এতে সে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় যে সেখানে তার মতো একটি ছেলে রয়েছে। ছেলেটি জানায় যে তার নাম হচ্ছে নিক এবং সেই ভ্যানটির মধ্যে তার মায়ের সঙ্গে থাকে। নিক আসলে একটি স্পেশাল চাইল্ড ছিল, তার ডাউন সিনড্রোম নামক একটি রোগ রয়েছে। তবে সে মার্কোর চাইতে বয়সে কিছুটা বড় ছিল, কিন্তু বুদ্ধিতে সে মার্কোর চাইতে অনেক ছোট। তাই সে মার্কোকে দেখে অনেক ভয় পাচ্ছিল। কিন্তু মার্কো তখন নিজেই তার সঙ্গে গল্প করে এবং কিছুক্ষণের মধ্যেই সে নিকের সঙ্গে অনেক ফ্রি হয়ে যায়। আর নিকা এতদিন পর একজন বাচ্চাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার কিছু খেলনা সহ মার্কোকে নিয়ে বাহিরে চলে যায় এবং সে মার্কোর সঙ্গে খেলা করতে চায়। মার্কো তখন তার কথায় রাজি হয়ে যায়, আর তারা দুজন মিলে সেখানে অনেক মজা করতে থাকে। মার্কো এখানে একজন সঙ্গী পেয়ে অনেক খুশি ছিল, কারণ তার বাবার পরে নিকে ছিল তার প্রথম বন্ধু। এরপর নিক এখানে মার্কোকে একটি খেলনা উপহার দেয়, যাতে করে বাড়িতে যাওয়ার পরও তার কথা তার মনে থাকে। মার্কো তখন তাকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে ফিরতে শুরু করে, কারণ তার বাবা কাজ শেষ করে চলে আসলে যদি তাকে না দেখতে পায়, তাহলে সে তার উপর অনেক রেগে যাবে। এরপর মার্কো যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই সে জঙ্গলের মাঝখানে একজন মহিলাকে দেখতে পায়, যেখানে একটি বন্দুক তাক করেছিল। মার্কো এতে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবছিল মহিলাটি তাকে মেরে ফেলবে, কিন্তু দেখা যায় যে এই মহিলাটি ছিল নিকের মা, আর সেও জঙ্গলে শিকার করতে এসেছে। তাই সেইখানে মার্কোকে বলে, তুমি কি ভয় পাচ্ছ নাকি? আমি তোমার মায়ের মতো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই বলেই সে মার্কোকে অনেকগুলো বেরি খেতে দেয়। এরপর মার্কো সেই বেরিগুলো নিয়ে দ্রুত তার বাড়িতে ফিরে আসে, কিন্তু তার বাবা তার আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাই সে মার্কোকে বাহিরে দেখতে পেয়ে অনেক রেগে যায় এবং সে তাকে বলে, তুমি কি জানো তোমাকে আমি কত সময় ধরে খুঁজে বেড়াচ্ছি? তোমাকে বারবার বলেছিলাম ঘরের ভেতরে থাকতে, কিন্তু তারপর তুমি আমার কোনো কথাই শুনছো না। যদি বাহিরে তোমার কিছু হয়ে যায়, এরপর থেকে যদি আমি তোমাকে এমনটা করতে দেখেছি, তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আমি শিকার করতে গেলে তুমি বাড়ির ভেতরেই থাকবে। মার্কো এতে ভীষণ ভয় পেয়ে যায়, আর সে মাথা নিচু করে তার বাবার কাছে ক্ষমা চায়। তবে মার্কোর আজকে ভীষণ মন খারাপ ছিল, কারণ নিকের মাকে দেখার পর থেকে তার আর কিছুই ভালো লাগছে না। মার্কোর তার নিজের মায়ের কথা মনে পড়ছিল, কারণ নিকের মা তো অন্য কারো মা। তারপরও সে তাকে কত ভালোবেসেছে, কত আদর করেছে। তাহলে নিজের মা না জানে তার সন্তানকে কতটা ভালোবাসে। এসব ভেবে মার্কোর তার মায়ের কথা অনেক মনে পড়ছিল। মার্কো চিন্তা করছিল যে তার মা এখন কোথায় আছে, আর তার মা তাকে ছেড়ে কোথায় বা চলে গিয়েছে। যদি তার বাবার মতো আজ তার মাও তার সঙ্গে থাকত, তাহলে তার জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। আসলে একা একা থাকতে মার্কোর একদমই ভালো লাগে না। তাই তার বাবা চলে যাওয়ার পর সে লুকিয়ে লুকিয়ে বাহিরে চলে আসে। আর তার বাবাকে তো খাবার জোগাড় করতে অনেক দূরে দূরে যেতে হয়। সেখানে মার্কোকে নিয়ে যাওয়াটা অনেক বিপজ্জনক। তবে জেমস যখনই তার ছেলেকে রেখে খাবার জোগাড় করতে যেত, মার্কো তখনই নিকের মায়ের কাছে চলে যেত, কারণ নিকের মা তাকে অনেক ভালোবাসত। এভাবেই নিক এবং তার মায়ের সঙ্গে মার্কোর অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। আর সেদিন রাতের বেলা মার্কো যখন তার বাবার সঙ্গে খাবার খাচ্ছিল, তখন সেই প্রথমবারের মতো তার বাবাকে নিজে থেকে একটি প্রশ্ন করে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, আমার মা কোথায়? আমার মা কি এখনো বেঁচে আছে? কিন্তু জেমস তার কথার কোনো উত্তরই দেয় না, বরং সে তাকে খাবার খেতে বলে। এবার পরের দিন মার্কোর বাবা জেমস যখন জঙ্গলে খাবার জোগাড় করতে যায়, তখন মার্কো তাদের বাড়ির সামনের একটি জায়গাতে চলে আসে।
আর সে একটি জায়গা থেকে নিকের দেয়া খেলনাটি বের করে ফেলে। সে আসলে এই খেলনাটিকে লুকিয়ে রেখেছিল, কারণ তার বাবা এটা দেখলে তাকে নানা ধরনের প্রশ্ন করবে এবং জানতে চাইবে যে সে কার সাথে মিশছে। তো মার্কো এবার এখানে একা একা বসে খেলতে থাকে এবং সে তার বাবার জন্য সেখানে অপেক্ষা করতে থাকে। কিন্তু এভাবেই দেখতে দেখতে প্রায় কয়েক ঘন্টার সময় পার হয়ে যায়। তবে জেমস এখনো ফিরছিল না, আর জেমস ফিরতে কখনোই এতটা দেরি করে না। তাই মার্কোর তার বাবার জন্য অনেক চিন্তা হচ্ছিল। সে ভাবছিল যে তার বাবার আবার কিছু হয়ে যায়নি তো। তাই সে নিজে তখন তার বাবাকে খুঁজতে চলে যায়। তবে অনেক সময় যাবৎ খোঁজাখুঁজি করেও সে তার বাবাকে কোথাও পাচ্ছিল না। কিন্তু আরও কিছুটা দূরে আসার পর সে তার বাবার আওয়াজ শুনতে পায়। এরপর যখন সে একটু সামনের দিকে এগিয়ে যায়, তখন সে অনেক ভয়ানক একটি দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় যে নিকের মা আহত অবস্থায় আছে এবং সে জেমসের কাছে সাহায্য চাইছে। কিন্তু সে এখানে তাকে সাহায্য না করে উল্টো গুলি করে দেয়। ফলে নিকের মা সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে মার্কো অনেক ভয় পেয়ে যায়। সে তো তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে তার বাবা এমন একটা জঘন্য কাজ করতে পারে। মার্কো তখন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এই ঘটনা মার্কোর মনে অনেক বড় একটি প্রভাব ফেলেছিল। সেদিনের পর থেকে সে একদম চুপচাপ হয়ে যায়। সে তার বাবার সঙ্গে আর কোনো কথা বলে না। সে তো কখনো কল্পনাও করতে পারেনি যে তার বাবা এতটা নির্দয় প্রকৃতির মানুষ। তাছাড়া নিকের মা তাকে এতটাই আদর করেছিল যে তার মৃত্যু ও মার্কোকে অনেক কষ্ট দিচ্ছিল। তো মার্কোর বাবা বাড়িতে ফিরে আসার পরও মার্কো তার বাবাকে বুঝতেই দেয় না যে সে সমস্ত ঘটনা দেখে ফেলেছিল, বরং সে চুপচাপ তার বিছানায় শুয়ে থাকে। আর জেমস আজকে নিজের উপরে অনেক রাগান্বিত ছিল, কারণ সে একজন মানুষকে হত্যা করে ফেলেছে। তাই সে প্রচণ্ড রাগে এবং ক্ষোভে অনেক জোরে জোরে চিৎকার করছিল। মার্কো এতে অনেক ভয় পেয়ে যায়। তাই সে তার কানের মধ্যে একটি হেডফোন লাগিয়ে রাখে। কিন্তু তারপরও তার বাবার চিৎকারের আওয়াজ তার কানে আসছিল। তাই মার্কোর এখন তার বাবাকে অনেক ভয় লাগছিল। তো এরপর মার্কো সেখান থেকে একটু সাইডে চলে আসে এবং সেখানে তাদের অনেক পুরনো একটি ক্যামেরা দেখতে পায়, যেটা অনেক দিন ধরে এখানেই পড়ে আছে। কিন্তু কোনোদিন সেই ক্যামেরাটিকে খুলে দেখেনি। আর আজকে তার ভয় একটু দূর করার জন্য সেই ক্যামেরাটি অন করে দেখতে শুরু করে। ক্যামেরাটির ভেতর অনেকগুলো ভিডিও ফুটেজ ছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। 22 মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল, আর অনেকে এই ম্যাচগুলোর উপর প্রেডিক্ট করে গেম জিতছে। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। সেই সাথে এখানে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। এখানে রয়েছে ক্র্যাশ গেমের মতো আরও অনেক মজার গেম, যেখানে বিমান যত উপরে উঠবে আপনি তত বেশি নগদ পুরস্কার জিতবেন। এটি প্রায় সকলেরই প্রিয় একটি গেম। আর এই অ্যাপের সবচাইতে স্পেশাল ব্যাপার হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে প্রায় 30,000 টাকা এবং বিনামূল্যে স্পেন পাবেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। প্রথম ভিডিওটি ছিল ঠিক সেই সময়ে যখন মার্কোর মা বাবা এবং তার বড় বোনকে নিয়ে অনেক সুখের একটি পরিবার ছিল। তাদের পরিবারের সুখের কোনো কমতি ছিল না, এমনকি তাদের টাকা পয়সারও কোনো অভাব ছিল না। আর সে সময় মার্কো ছিল তার মায়ের গর্ভে। ভিডিওটিতে মার্কো দেখতে পায় যে তার মা বাবা একে অপরের সঙ্গে অনেক হ্যাপি আছে এবং তারা এখানে মার্কোকে উদ্দেশ্য করে অনেক কথা বলছে যে ভবিষ্যতে মার্কোকে তারা একজন ভালো মানুষ হিসেবে দেখতে চায়। আর মার্কোকে একটু ছুঁয়ে দেখার জন্য তারা দুজন কতটা এক্সাইটেড। এসব বলতে বলতে মার্কোর মা বাবা অনেক এনজয় করছিল। কিন্তু ঠিক তখনই ভিডিওটি চেঞ্জ হয়ে আরেকটি ভিডিও চালু হয়, যেখানে মার্কোর মা মার্কোকে উদ্দেশ্য করে ভিডিওটি করেছিল। আর মার্কোর মাকে দেখে মনে হচ্ছিল যে তাকে হয়তো কেউ ধাওয়া করছে, অর্থাৎ কারো হাত থেকে সে বাঁচার চেষ্টা করছে। তো সে এখানে মার্কোকে উদ্দেশ্য করে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে চলে এসেছে যে আমি আর তোমার কাছে থাকতে পারলাম না বাবা। আমাদের দুজনকে আলাদা হয়ে যেতে হলো। আমি জানি না তুমি বড় হয়ে আমার এই ভিডিওটি দেখবে কিনা, কিন্তু আমার বিশ্বাস তুমি দেখবে। যদি দেখে থাকো তাহলে একটা কথা সবসময় মনে রেখো, যে মা তোমাকে অনেক ভালোবাসে। মায়ের দোয়া এবং ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। পারলে আমাকে ক্ষমা করে দিও। মার্কোর মা এখানে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এখানে এই ভিডিওটি কাট হয়ে যায়। মার্কো এই ভিডিওটি দেখে আরো অনেক ভয় পেয়ে যায়।
যে তার বাবা আবার নিকের মায়ের মতো তার মাকেও মেরে ফেলেনি তো। তার বাবা হয়তো তার সামনে ভালো মানুষ হয়ে থাকছে, কিন্তু সে ভেতরে ভেতরে অনেক খারাপ একজন মানুষ। এমনকি মার্কো তো এখানে এটাও সন্দেহ হচ্ছিল যে পৃথিবীতে আসলে জম্বি ভাইরাস বলে কিছু আছে কিনা। যদি তার বাবার মানসিক কোনো সমস্যা থাকে, হতে পারে জম্বি তার বাবার শুধুমাত্র একটি কল্পনা, কারণ আজ পর্যন্ত সে তো কোনো জম্বি দেখেনি। মার্কোর এখন তার নিজের বাবাকে অনেক ভয় লাগছিল, তাই সেদিন সারা রাত তার মার্কো ঘুমোয় না, বরং সে তার বাবার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে থাকে। আর যখন তার বাবা একদম গভীর ঘুমে মগ্ন হয়ে যায়, তখন সে একটি ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র গুছিয়ে নেয় এবং সে তার বাবাকে বাড়ির ভেতর লক করে সে বাহিরে চলে আসে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তার বাবা তাকেও মেরে ফেলবে। তাই মার্কো প্রথমে দ্রুত নিকের কাছে আসে। সে নিকদের ভ্যানে নক করলে নিক ভ্যানের দরজা খুলে দেয়। এরপর মার্কো ভেতরে এসে নিককে বলে যে সে যেন তাড়াতাড়ি তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নেয় এবং তাকে তার সঙ্গে চলতে বলে, কারণ এখানে অনেক বড় বিপদ রয়েছে। কিন্তু নিক এখানে তার মাকেও তাদের সঙ্গে করে নিয়ে যেতে চাইছিল, কারণ সে এখনো জানতই না যে তার মায়ের সঙ্গে আসলে কি হয়েছে। মার্কো তখন নিককে বাহিরে নিয়ে এসে বলে, আমি তোমাকে এখন একটি কথা বলবো, তুমি দয়া করে কষ্ট পেও না, ঠিক আছে? তোমার মা আর কখনোই ফিরে আসবে না। আমার বাবা তোমার মাকে হত্যা করে ফেলেছে। এর জন্য আমি তোমার কাছে অনেক লজ্জিত। আমি জানি না আমার বাবার কি হয়েছে, ইদানিং সে অনেক নির্দয় হয়ে উঠেছে। তাই আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাইছি। আমাদের দুজনকে যেভাবেই হোক বাঁচতে হবে। জানি যে মা ছাড়া আমাদের এই জার্নিটা খুব একটা সহজ হবে না, কিন্তু আমরা যে কোনো বিপদে আপদে দুজন দুজনের পাশে থাকব। কিন্তু দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বাবার জন্য তুমি তোমার মাকে হারিয়েছ। কিন্তু নিত্য এই সমস্ত ব্যাপারে তেমন কোনো কিছুই বুঝতো না। তবে সে বুঝতে পারছিল যে মার্কো তার জন্য অনেক কষ্ট পাচ্ছে। তাই সে মার্কোকে জানায় যে মার্কোর প্রতি তার কোনো অভিযোগ নেই। এই বলে সে মার্কোকে জড়িয়ে ধরে। মার্কো এতে অনেক খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার বাহিরের কোনো মানুষ তাকে এতটা স্নেহ যত্নে জড়িয়ে ধরেছে। এরপর মার্কো তখন তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তাদের দুজনের পক্ষে যতটুকু সম্ভব তারা পায়ে হেঁটে পথ পাড়ি দিচ্ছিল। কিন্তু জঙ্গলের মাঝখানের একটি জায়গাতে এসে মার্কো নিককে থামতে বলে, কারণ সে অনেক দূর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেয়েছিল। আর এতগুলো বছর মার্কো যেহেতু তার বাবার সঙ্গে এই জঙ্গলের মধ্যে কাটিয়েছে, তাই সে সার্ভাইভ করার ব্যাপারে অনেক কিছুই জানত, যে কোথায় কিভাবে বিপদ সংকেত খুঁজে বের করতে হবে। মার্কো নিককেও একজন বড় ভাইয়ের মতো এসব বিষয় সম্পর্কে বলছিল এবং সে নিককে নিয়ে অনেক সাবধানে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আশেপাশে শব্দ শুনতে পেয়ে মার্কো একদম নিশ্চিত ছিল যে আশেপাশে কোনো বিপদ রয়েছে, কিন্তু অনেকটা দূরে আসার পরও তারা কোথাও কিছু দেখতে পাচ্ছিল না। তাদের কাছে মনে হচ্ছিল যে কিছু একটা তাদের পিছু করছে, কিন্তু সেটা তাদের সামনে আসছিল না। তাই মার্কো তখন দ্রুত নিককে নিয়ে জোরে জোরে চলতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর তারা সেখানে পুরনো একটি গাড়ি দেখতে পায়। মার্কো তখন নিককে নিয়ে তাড়াতাড়ি সেই গাড়িতে উঠে পড়ে এবং সে দ্রুত গাড়িটির দরজা লক করে ফেলে আর অপেক্ষা করতে থাকে যে আশেপাশে কি আছে সেটা দেখার জন্য। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেখানে একে করে প্রচুর পরিমাণে জম্বি চলে এসেছে, আর তারা মার্কোদের পুরো গাড়িটি একদম ঘিরে ফেলেছে এবং জম্বিগুলো একসঙ্গে গাড়ির গ্লাস ভেঙে ফেলার চেষ্টা করছে। মার্কো এবং নিক এতে ভীষণ ভয় পেয়ে যায়। মার্কো তার জীবনে এই প্রথমবার জম্বিটিকে দেখছে, অর্থাৎ তার বাবা আসলে সঠিকই ছিল যে পৃথিবীতে সত্যি সত্যি জম্বি ভাইরাস রয়েছে। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই। হঠাৎ করে জেমসের ঘুম ভেঙে যায়, কিন্তু জেমস তার আশেপাশে কোথাও তার ছেলে মার্কোকে দেখতে পাচ্ছিল না। তাই সে একদম অস্থির হয়ে পড়ে। তবে মার্কো বের হওয়ার আগে তার হাত হ্যান্ডকাপ দিয়ে সেখানে বেঁধে দিয়েছিল। জেমস বুঝতে পারছিল না যে তার সঙ্গে এমনটা কে করেছে। সে ভাবছিল যে কেউ হয়তো তাদের বাড়িতে হামলা করে তার ছেলে মার্কোকে নিয়ে গিয়েছে। তাই জেমস তখন কোনো মতে দ্রুত তার হ্যান্ডকাপ খুলে ফেলে আর সে তার বন্দুক নিয়ে দ্রুত তার ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে। জেমস একদম পাগলের মতো সমস্ত জায়গাতে মার্কোকে খুঁজতে থাকে। এমনকি সে হাঁটতে হাঁটতে নিক দিয়ে সেই গাড়িটিতেও চলে আসে। আর এখানে এসে সেই গাড়ির ভেতর মার্কোর কিছু জিনিস দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে মার্কো হয়তো নিকের সঙ্গে রয়েছে। অন্যদিকে নিক এবং মার্কোর গাড়িটি জম্বিরা একদম ভেঙে ফেলছিল। তারা দুজন বুঝতে পারছিল না যে তারা কি করবে। এভাবেই যখন তাদের জানালা একদম ভেঙে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন এক এক করে জম্বিগুলোকে মেরে ফেলে এবং তাদের গাড়ির দরজা খুলে ফেলে। এটা আর কেউ নয় বরং জেমসই ছিল। মার্কো তার বাবাকে দেখতে পেয়েও অনেকটাই ভয় পেয়ে যায়। তবে জেমস তখন তাড়াতাড়ি করে তার ছেলেকে বাইরে নিয়ে আসে এবং প্রথমে সে তার পুরো শরীর চেক করে যে মার্কো আবার ইনফেক্টেড হয়ে যায়নি তো। কিন্তু মার্কোর শরীরে কোনো দাগই ছিল না। জেমস যেন এতে তার মনে অনেকটাই স্বস্তি ফিরে পায়।
তাই মার্কো তার সঙ্গে যেতে না চাইলেও সে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তবে এমন সময় জেমস কারের ভেতরে নিককে দেখতে পায়। নিক এখানে কোনো কিছুই বলছিল না, সে শুধুমাত্র তার দিকে তাকিয়েছিল। নিক ভাবছিল যে জেমস হয়তো তাকেও তার সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু জেমস এখানে তাকে না নিয়ে উল্টো গাড়ির দরজা বন্ধ করে দেয়, কারণ তার কাছে তার ছেলে মার্কোর সুরক্ষা আগে ছিল। এরপর সে মার্কোকে দ্রুত সে জায়গা থেকে টেনে নিয়ে যেতে থাকে, কারণ যে কোনো সময় এখানে জম্বি চলে আসতে পারে। তবে মার্কো এখানে নিকের জন্য চিৎকার করে কাঁদছিল। সে কোনোভাবেই তার বাবার সঙ্গে যেতে চাইছিল না। আর এক পর্যায়ে মার্কো তার বাবার উপর প্রচণ্ড রেগে যায়, আর সে অনেক জোরে তার বাবার কাছ থেকে তার হাত ছাড়িয়ে নেয়। এবং সে প্রথমবারের মতো তার বাবাকে চিৎকার করে বলে, তুমি কেন আমাকে জোর করে নিয়ে যাচ্ছ? আমি তোমার মতো নিষ্ঠুর মানুষের সঙ্গে থাকতে চাই না। প্রথমে তুমি নিকের মাকে মেরে ফেলেছ। নিকের মা তোমার কাছে সাহায্য চাইছিল, কিন্তু সেটা না করে তুমি তাকে গুলি করে মেরে ফেলেছ। আর এখন তুমি নিককেও বিপদের মধ্যে ফেলে চলে এলে। নিক অনেক অসহায় একটি ছেলে। এই পৃথিবীতে নিকে কেউ নেই। ওর মাই ছিল ওর একমাত্র আপনজন, কিন্তু তুমি ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছ। এমনকি আমি এটাও জানি যে তুমি আমার মাকেও মেরে ফেলেছ। তাই তো আমি মায়ের ব্যাপারে কিছু জানতে চাইলে তুমি রেগে যাও। অনেক ভালো হতো যদি মায়ের সাথে সাথে তুমি আমাকেও মেরে ফেলতে। তবে এই জায়গাটি যেহেতু একদমই সুরক্ষিত ছিল না, তাই জেমস কোনো কথা না বাড়িয়ে মার্কোকে নিয়ে যেতে চাইছিল। কিন্তু ঠিক এমন সময় জেমস আশেপাশে জম্বিদের আওয়াজ শুনতে পায়। তাই জেমস তখন মার্কোকে জোর করে একটি গাছের পেছনে নিয়ে আসে, এবং সে তাকে সেখানে বসিয়ে দিয়ে বলে, আমি তোমাকে সবকিছু খুলে বলবো। তুমি শুধুমাত্র আমার কথা শোনো। এখান থেকে কোথাও যেও না, আমি এক্ষুনি ফিরে আসব। এই বলে জেমস তার বন্দুক নিয়ে সামনের দিকে চলে যায়, এবং সে দেখতে পায় সেখানে অনেকগুলো জম্বি চলে এসেছে। আসলে জম্বি ভাইরাস প্রথমে শহরের দিকে ছড়িয়ে পড়েছিল, তাই শহরে এখনো অনেক জম্বি রয়েছে। আর এই জম্বিগুলো মূলত শহর থেকে এদিকে আসছে। তো মার্কো তখন তার বন্দুক দিয়ে এক এক করে জম্বিগুলোকে মারতে থাকে। অন্যদিকে জেমসের মানা করা সত্ত্বেও মার্কো তার পেছনে পেছনে চলে আসে, আর সে একটি গাছের পেছনে লুকিয়ে তার বাবাকে দেখতে থাকে। সে দেখতে পায় জেমস জম্বিগুলোকে মারতে মারতে সেই গাড়িটির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে নিক রয়েছে। অর্থাৎ সে নিককে বাঁচাতে যাচ্ছে। জেমস আসলে প্রথমে মার্কোকে একটি সুরক্ষিত জায়গায় রাখতে চাইছিল, এরপর নিককে বাঁচাতে চাইছিল। আর ততক্ষণ নিকে সুরক্ষার জন্য সে গাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল। তার উদ্দেশ্য খারাপ ছিল না। মার্কো এখানে এই বিষয়টি অনেকটাই বুঝতে পারে। কিন্তু ঠিক তখনই মার্কো তার পেছনে একটি আওয়াজ শুনে তাকিয়ে দেখতে পায় যে তার কাছে একটি জম্বি চলে এসেছে, আর তার বাবা এখন তার কাছ থেকে অনেকটাই দূরে ছিল। মার্কো এতেই ভীষণ ভয় পেয়ে যায়। দেখতে দেখতে জম্বিটি মার্কোর অনেক কাছে চলে আসে। তাই মার্কোর সেখান থেকে পালানোর মতো আর কোনো রাস্তা ছিল না। তবে মার্কো যখন তার বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তখন সে নিজের সুরক্ষার জন্য তার ব্যাগের মধ্যে সেই বন্দুকটি ঢুকিয়ে নিয়েছিল, যেটা চালানো তার বাবা তাকে অনেকদিন ধরেই শেখাচ্ছে। তবে মার্কো এখন পর্যন্ত কখনোই বন্দুকটি চালায়নি, কিন্তু তারপরও সে অনেক সাহস করে সেই জম্বিটির দিকে বন্দুকটি তাক করে। আর সে সেই সমস্ত কথা মনে করতে থাকে, যেগুলো তার বাবা তাকে বন্দুক চালাতে চালাতে বলতো, যে কিভাবে তাকে সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এসব চিন্তা করতে করতে মার্কো নিজের অজান্তেই গুলি করে ফেলে। সে নিজের হাতে জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জেমস নিককে বাঁচাতে নিকের কাছে চলে এসেছিল, এবং সে এখানকার সমস্ত জম্বিদেরকে মেরে ফেলেছিল। কিন্তু ঠিক এমন সময় যখন সে গুলির আওয়াজ শুনতে পায়, তখন সে অনেক ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে মার্কোর কাছে যেতে শুরু করে। কিন্তু মাঝপথে তার সামনে একটি জম্বি চলে আসে, আর জম্বিটি তার উপর হামলা করতে শুরু করে। তবে জেমস মুহূর্তের মধ্যে জম্বিটিকে মেরে ফেলে, আর সে দ্রুত মার্কোর কাছে চলে আসে। এরপর যখন সে দেখতে পায় যে মার্কো নিজের হাতে জম্বিটিকে মেরে ফেলেছে, তখন সে অনেক খুশি হয়ে যায়। এতটা খুশি সে আজ পর্যন্ত কোনোদিনও হয়নি, কারণ তার এখন কিছু হয়ে গেলেও মার্কো নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। তবে এমন সময় মার্কো লক্ষ্য করে যে তার বাবার হাতে একটি ক্ষত হয়েছে। আসলে সেই জম্বিটি জেমসের হাতে কামড় দিয়ে ফেলেছিল, অর্থাৎ জেমস এখন ভাইরাসে ইনফেক্টেড। তবে তার এখন কোনো দুঃখ ছিল না, কারণ তার ছেলে বন্দুক চালাতে শিখে গিয়েছে। এমনকি সে বাড়ি ছেড়ে পালিয়ে নিজের দায়িত্ব নিতে শিখেছে। তাই জেমস তখন শেষবারের মতো তার ছেলের চেহারায় হাত বুলিয়ে দেয়। এরপর সে একটি শক্ত গাছের ডালের কাছে চলে যায়, আর তার হাতে তার ছেলে মার্কো যে হ্যান্ডকাপটি লাগিয়েছিল সেটা এখনো ছিল। জেমস তখন সেই হ্যান্ডকাপটি গাছের একটি ডালের সঙ্গে লাগিয়ে দেয়, কারণ খুবই অল্প সময়ের মধ্যে সে জম্বিতে পরিণত হয়ে যাবে, তখন যাতে সে তার ছেলের কোনো ক্ষতি করতে না পারে। এরপর মার্কো তার বাবার পরিস্থিতি দেখতে পেয়ে তার বাবার কাছে আসে, আর জেমস তখন মার্কোকে বলে, তুমি আমার উপর অনেক রেগে আছো। আমি আসলে এমন পরিস্থিতি কখনো কল্পনাও করতে পারিনি।
আমি আমার জীবনটাকে আমার পরিবারের সাথে অন্যভাবে কল্পনা করেছি। পৃথিবীতে আমার তুমি ছাড়া আর কেউ নেই। কিন্তু তুমি জানো, ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি। শত কষ্ট হওয়ার সত্ত্বেও আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোমাকে সমস্ত পরিস্থিতিতে রক্ষা করার চেষ্টা করেছি, কারণ তুমি আমার জীবনের সবকিছু। তবে এটা ঠিক যে আমি একজন বাবা হয়ে মায়ের অভাব পূরণ করতে পারবো না। আর তোমার সঙ্গে সেটাই হয়েছে। তুমি তোমার মায়ের কথা ভেবেছ। এই পেছনে আমিও দায়ী, কারণ আমি কখনো আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারিনি। আমি আসলে আমার মনের ভেতর অনেক বড় একটি কষ্ট লুকিয়ে রেখেছি, যেটা আজও আমাকে কুরে কুরে খাচ্ছে। তুমি সবসময় জানতে চাইতে না যে তোমার মায়ের কি হয়েছে? তাহলে শোনো, তোমার মাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। আমি আসলে মারতে বাধ্য হয়েছি। পৃথিবীতে যখন ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তখন সবার প্রথমে তোমার বড় বোন ইনফেক্টেড হয়ে যায়। আর তারপর ইনফেক্টেড হয়ে যায় তোমার মা। আর তুমি তখন একদমই ছোট ছিলে। তোমার মা তখন তোমার উপরে আক্রমণ করতে যাচ্ছিল। তখন আমার না চাইতেও আমার ভালোবাসার মানুষকে মারতে হয়েছে। এটা যে কত বড় একটা কষ্ট, সেটা যার সঙ্গে ঘটেছে সেই বোঝে। আর এসব বিষয় চিন্তা করতে করতে আমি সবসময় অনেক ডিপ্রেস ছিলাম। তাই তোমার সঙ্গে হয়তো আমি খুব একটা ভালো আচরণ করতে পারিনি। আর নিকের মাকেও আমি ঠিক সে কারণেই মেরেছিলাম, যে কারণে তোমার মাকে মেরেছি। নিকের মাও জম্বিদের দ্বারা ইনফেক্টেড হয়ে গিয়েছিল। তাই তাকে যদি আমি বাঁচিয়ে রাখতাম, এতে তোমার এবং নিকেরই বিপদ হতো। তারপরও হয়তো আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি পারলে আমাকে মাফ করে দিও বাবা। এসব বলতে বলতে নিকের হাত পা একদম অবশ হয়ে আসছিল। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর বাবার এমন পরিস্থিতি দেখে মার্কোর অনেক খারাপ লাগছিল। মার্কো তখন তার বাবার সঙ্গে থেকে তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার বাবা তাকে সেখান থেকে চলে যেতে বলে। এবং সে তাকে প্রমিস করতে বলে যে যা কিছুই হয়ে যাক, তাকে বেঁচে থাকতে হবে এবং নিককে নিয়ে সাবধানে কোনো সুরক্ষিত ক্যাম্পে পৌঁছতে হবে। মার্কো যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তবে জেমসের সমস্ত কষ্ট সার্থক হবে। এসব বলেই সে মার্কোকে দ্রুত এখান থেকে চলে যেতে বলছিল। তবে মার্কোর এখানে তার বাবার জন্য অনেক কষ্ট হচ্ছিল, এবং তার বারবার মনে হচ্ছিল যে সে নিজের অজান্তে তার বাবাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। এদিকে তার বাবা চিৎকার করে করে তাকে পেছনে তাকাতে নিষেধ করছিল। তাই মার্কো আর পেছনে ঘুরে তাকায় না, বরং সে নিকের কাছে চলে যায়। আর সে নিকের হাতটি শক্ত করে চেপে ধরে তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর সে একটি গুলির আওয়াজ শুনতে পায়। এতে সে বুঝতে পারে যে তার বাবা নিজেকে শেষ করে দিয়েছে। যদিও মার্কোর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে এখন তার বাবার কথা মতো নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। আর এখন তার এবং নিকের পৃথিবীতে আর কেউই ছিল না। তাই মার্কো তখন নিকের সমস্ত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেয়। তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছে। আর দেখতে দেখতে চারিপাশটা একদম অন্ধকার হয়ে যায়। তাই মার্কো তখন নিককে নিয়ে অনেক বড় একটি গাছের নিচে আশ্রয় নেয়, যাতে করে কোনো জম্বি তাদেরকে দেখতে না পায়। মার্কো তার সঙ্গে করে একটি গল্পের বই নিয়ে এসেছিল, যেটা তার বাবা তাকে প্রায় সময় পড়ে শোনাত। মার্কো নিককে অনেক গল্প শোনায়। এমনকি সে তার বাবার বলে সেই গল্পটিও তাকে বলে, যেখানে তার বাবা তাকে বলেছিল যে একদিন পৃথিবীতে এমন একটি ছেলের জন্ম হবে, যে কিনা পৃথিবীকে জম্বিদের হাত থেকে রক্ষা করবে। এবং সেই ছেলেটির নাম হচ্ছে মার্কো। মার্কো তখন নিককে বলে, তুমি কোনো চিন্তা করো না নিক, দেখে নিও, একদিন সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে। তো এভাবেই তারা তাদের সারা রাত পার করে দেয়। আর সকাল হলে তারা আবারও চলতে শুরু করে। এভাবেই পথ চলতে চলতে আরও অনেক সময় পার হয়ে যায়। আর যখন তাদের ক্ষুধা পায়, তখন তারা বিভিন্ন গাছপালা থেকে ফল খায় এবং সারাদিন হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলায় একটি সুরক্ষিত জায়গাতে আশ্রয় নেয়। এবার পরের দিন সকালবেলা তারা হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং তারা অনেক দূরে একজন ব্যক্তিকে বসে থাকতে দেখতে পায়। তারা তখন পরিস্থিতি বোঝার জন্য আস্তে আস্তে সেই ব্যক্তির দিকে এগিয়ে যায়। এই ব্যক্তি অনেকটাই বয়স্ক ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। তারপরও মার্কো সাহস করে নিককে নিয়ে সেই ব্যক্তির কাছে যায় এবং তার কাছে তারা কিছু খাবার খেতে চায়, কারণ আজকে তারা কোনো খাবারই জোগাড় করতে পারেনি। তাই তাদের ভীষণ খিদে পেয়েছিল। আর সেই ব্যক্তির এখানে তাদের দুজনকে দেখে অনেক মায়া হয়। সে তাদের দুজনকে তার কাছে ডেকে নেয়। তবে এমন সময় মার্কো দেখতে পায় যে এখানকার একটি জায়গাতে অনেকগুলো জম্বিকে বন্দি করে রাখা হয়েছে, আর জম্বিগুলো বের হয়ে আসার জন্য ছটফট করছে। মার্কো এবং নিক এতে অনেকটাই ভয় পেয়ে যায়। তবে সেই ব্যক্তি তখন তাকে জানায় যে এরা সবাই হচ্ছে তার পরিবারের সদস্য। জম্বি হওয়ার পরেও তাদেরকে সে কোনোভাবেই হারাতে চায় না, তাই সে তাদেরকে তার কাছেই বন্দি করে রেখেছে। আর তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সে নিজে তাদেরকে খাবার জোগাড় করে এনে দেয়। এই জম্বিগুলোর মধ্যে তার বাচ্চারাও রয়েছে। সে এভাবে করে অন্তত তার বাচ্চাগুলোকে প্রতিদিন দেখতে পায়। এটাই এখন তার জীবনের সবচাইতে বড় প্রশান্তি।
আর মার্কো এবং নিককে দেখে লোকটি তার সন্তানদের কথাই মনে পড়ছিল। তাই সে তাদের দুজনকে অনেকগুলো খাবার এনে দেয়, যাতে করে তারা পেট ভরে খেতে পারে। তো খাবার খেতে খেতে মার্কো এখানে সেই লোকটির কাছে জানতে চায়, আচ্ছা আঙ্কেল, আপনি তাদেরকে এভাবে করে কতদিন বন্দি রাখবেন? লোকটি তখন বলে, সারা জীবন রাখবো, কারণ তারাই আমার সবচাইতে আপন মানুষ। আর আমার বিশ্বাস আছে যে একদিন না একদিন এই ভাইরাসের সমাপ্তি ঘটবে, কোনো না কোনো মেডিসিনটা আবিষ্কার হবে। আমি শুধুমাত্র সেই দিনেরই অপেক্ষায় আছি। এবার মার্কো এবং নিক পেট ভরে খাবার খেয়ে তাকে অনেক ধন্যবাদ জানায়। এরপর তারা তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। তারা এবার হাঁটতে হাঁটতে একটি রেল লাইনে পৌঁছে যায়, যেখানকার দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ ছিল না। তারা তখন মজা করার জন্য সেখানে দৌড় প্রতিযোগিতা শুরু করে। আর দৌড়তে দৌড়তে তারা একটি পরিত্যক্ত রেল স্টেশনে চলে আসে, যেখানকার রেল লাইনে বেশ কয়েকটি পরিত্যক্ত ট্রেন পড়েছিল। ট্রেনগুলো একদম পুরনো হয়ে গিয়েছে এবং এখানকার আশেপাশে গাছপালা জন্মেছে। তারা দুজন ঘুরে ঘুরে এই সমস্ত দৃশ্য দেখছিল, কারণ জন্মের পর থেকে তারা জঙ্গলের বাহিরে আর কিছুই দেখেনি। তাই তারা এখানে ট্রেন কেমন হয় সেটা দেখতে চাইছিল। এজন্য তারা সেখানকার একটি ট্রেনের মধ্যে চড়ে, যেটা মূলত ছিল ট্রেনের ইঞ্জিন রুম। আর ইঞ্জিন রুমের বিভিন্ন বাটন প্রেস করতে করতে তারা সেখানে ট্রেনের হুইসেল বাজিয়ে দেয়। এর ফলে দেখা যায় যে তাদের পাশে ট্রেন থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসতে শুরু করে। তাই তারা তখন বিষয়টি চেক করার জন্য ট্রেনটির দরজার কাছে চলে যায় এবং মার্কো ট্রেনের ভেতরের অবস্থা দেখার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে প্রচুর পরিমাণে জম্বি চলে আসে, কারণ এই সম্পূর্ণ ট্রেনে জম্বিরা বন্দী ছিল। হয়তো কোনো জায়গাতে যাওয়ার সময় তারা সবাই ইনফেক্টেড হয়ে গিয়েছিল। এদিকে মার্কো এবং নিক এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা দুজন তখন সেখান থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই তাদের সামনে দুজন ব্যক্তি চলে আসে, যাদের কাছে অনেক বড় বড় দুটো বন্দুক ছিল। এরপর দেখা যায় যে সেই দুজন ব্যক্তি একটি গাড়িতে করে মার্কো এবং নিককে একটি ক্যাম্পে নিয়ে এসেছে, যেখানে অনেক মানুষ এখনো সার্ভাইভ করছিল। আর সেখানকার একজন লিডারও ছিল। সে অনেকটা খ্রিস্টানদের ফাদারের মতো ছিল। সে তার ধর্মে অনেক বিশ্বাসী। তো সে যখন এখানে নিককে দেখতে পায়, তখন নিককে তার কাছে একদম নিষ্পাপ মনে হয়। আর তার যেহেতু ডাউন সিনড্রোম নামক একটি রোগ ছিল, তাই তার চেহারা অন্যদের চাইতে আলাদা ছিল। এজন্য সেই লিডার ভাবছিল যে নিক হয়তো কোনো এঞ্জেল, যে কিনা তাদেরকে রক্ষা করতে এসেছে। তাই সে নিককে এঞ্জেল মনে করে তার কাছে সাহায্য চাইছিল, এবং প্রতিনিয়ত তার কাছে সাহায্য চাওয়ার জন্য সে নিককে তার কাছে রেখে দেয়। আর মার্কোকে সে সেখানকার বেসমেন্টের মধ্যে বন্দি করে ফেলে, কারণ তার কাছে মার্কোকে অশুভ মনে হচ্ছিল। তবে মার্কো তো বুঝতেই পারছিল না যে তাদের সঙ্গে কি হচ্ছে। তাই সে মন খারাপ করে সেখানে চুপচাপ বসে থাকে। অন্যদিকে সেই লিডার নিকের কাছে এই ভাইরাস থেকে বাঁচার উপায় জানতে চাইছিল, কিন্তু নিক যখন কোনো কথা বলছিল না, তখন সেই লিডার ডেভিড নামক একজন ব্যক্তিকে অর্ডার দেয় যে সে যেন আজ রাতে মার্কোকে মেরে ফেলে। কারণ সে ভাবছিল যে মার্কো যেহেতু অশুভ একটি ছেলে, তাই হয়তো এঞ্জেল এখনো কথা বলছে না। তো লিডারের কথা মতো ডেভিড তখন সেদিন রাতে মার্কোর কাছে যায়, কিন্তু সে মার্কোকে মারতে পারে না। বরং সে উল্টো মার্কোকে জানায় যে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন এখান থেকে অনেক দূরে পালিয়ে যায়। এই বলে সে মার্কোকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু মার্কো কিছুটা দূরে গিয়ে বসে থাকে, আর সুযোগ পেয়ে সে কোনো মতে ক্যাম্পের ভেতরে চলে যায়। এই পশ্চিম নিকের মুখ চেপে ধরে তাকে চুপ থাকতে বলে, এবং সেই কোনো মতে নিকে নিয়ে সেখান থেকে দূরে পালিয়ে যায়। আর পরের দিন সকালবেলা লিডার যখন এটা জানতে পারে, তখন সে জেনে যায় যে এই কাজটি ডেভিড করেছে। ডেভিডই মার্কোকে এখান থেকে পালানোর রাস্তা দেখিয়ে দিয়েছে। তাই সে এখানে ডেভিডকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে মার্কো নিককে নিয়ে দৌড়তে দৌড়তে অনেক দূরে চলে আসে, আর তারা অনেক পুরনো একটি বিল্ডিং এর কাছে এসে থামে। এরপর নিক এখানে মার্কোকে বলে যে তার অনেক বেশি পিপাসা পেয়েছে। তাই মার্কো তখন নিককে সেখানে দাঁড়াতে বলে, এবং সে সেই পুরনো বিল্ডিংটির ভেতর চলে যায় পানি খোঁজার জন্য। বিল্ডিংটি অনেক বড় ছিল, তাই পানি খুঁজতে মার্কোর অনেক সময় লাগছিল। তবে বেশ কয়েকটি ফ্লোর উপরে যাওয়ার পর সে একটি পানির বোতল খুঁজে পায়, যেখানে অনেকটা পানি ছিল। এমনকি সে সেখানে একটি জামা এবং একজোড়া জুতো খুঁজে পায়। মার্কো তখন তার পুরনো পোশাকগুলো চেঞ্জ করে ফেলে, কারণ পোশাকগুলো অনেক নোংরা হয়ে গিয়েছিল। এরপর মার্কো পানি নিয়ে নিকের কাছেই ফিরছিল, কিন্তু এমন সময় সে উপরের ফ্লোর থেকে নিচে তাকিয়ে দেখতে পায় যে তাদেরকে খুঁজতে খুঁজতে সেই লিডার এখানে পৌঁছে গিয়েছে। আর সে তার সঙ্গীদেরকে নিয়ে নিককে ঘিরে ফেলেছে, এবং সে এখানে নিককে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছিল, যাতে করে নিক তার সঙ্গে ফিরে যায়। মার্কো বুঝতে পারছিল না যে সে নিককে বাঁচানোর জন্য কি করবে। কিন্তু ঠিক এমন সময় সেখানে একটি ড্রোন চলে আসে, এবং কিছুক্ষণের মধ্যে সে লিডার এবং তার সঙ্গীদেরকে দূর থেকে শুট করে কেউ মেরে ফেলে। অন্যদিকে মার্কো দৌড়তে দৌড়তে নিকের কাছে আসছিল,
এরপর সে আড়াল থেকে দেখছিল যে আশেপাশে কেউ আছে কিনা। এমন সময় সে সেখানে দুজন সোলজারকে দেখতে পায়। যদিও নিক তেমন কিছুই বুঝতো না, কিন্তু সে ইশারা দিয়ে মার্কোকে এখনো দূরে থাকতে বলে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সোলজাররা তার কোনো ক্ষতি করতে পারে। এদিকে সোলজাররা চারিপাশে চেক করে দেখছিল যে আশেপাশে আরো কোনো সার্ভাইভার্সরা আছে কিনা। একজন সোলজার এখানে নিকের সামনেই দাঁড়িয়েছিল, আর এমন সময় নিক সেখানে একটি বন্দুক খুঁজে পায়। এরপর সে সেই বন্দুকটি হাতে নিয়ে সোলজারের দিকে তাক করে, এবং সে তার সঙ্গে বন্দুক নিয়ে মজা করতে চাইছিল। কিন্তু এমন সময় সেই সোলজার অনেক ভয় পেয়ে যায়, এবং সে নিজেই কোনো কিছু বুঝে ওঠার আগে তাকে গুলি করে দেয়। এতে নিক সেখানেই মারা যায়। আর সেই সোলজার এখানে অনেক বেশি গিল্টি ফিল করছিল যে এক মুহূর্তের মধ্যে তার দ্বারা এটা কি কাজ হয়ে গেল। তো সোলজাররা তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিকের মৃত্যুতে মার্কো অনেক ভেঙে পড়েছিল। পৃথিবীতে তো তার মা বাবা কেউ ছিল না, আর এখন তার প্রিয় বন্ধুটাকেও মানুষ মেরে ফেলেছে। মার্কো এখানে খুব ভালোভাবে বুঝতে পারে যে কেন তার বাবা সবসময় তাকে লুকিয়ে রাখত, কেন তাকে বাহিরে বের হতে দিত না। কারণ বাহিরের পৃথিবীটা অনেক খারাপ, পৃথিবীর মানুষ অনেক স্বার্থপর। এসব ভাবতে ভাবতে মার্কো একা একাই রাস্তা দিয়ে হাঁটছিল। সে বুঝতে পারছিল না যে এখন সে কি করবে, আর সে কোথায় বা যাবে। নিজের অজান্তেই সে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিচ্ছিল, আর সে তার বাবার বলা সেই গল্পটির কথা চিন্তা করছিল যে একদিন মার্কো নামক সেই ছেলে হারিয়ে যাওয়া পরিটিকে খুঁজে বের করবে এবং জম্বিদের থেকে পৃথিবীকে রক্ষা করবে। কিন্তু মার্কো তো কোথাও কোনো পরি দেখতে পাচ্ছিল না। এজন্য এই গল্পটিকে তার মিথ্যে মনে হচ্ছিল। তাই সে রাগ করে সেই গল্পের বইটি ছিঁড়ে ফেলে, যেটা দেখে দেখে তার বাবা তাকে গল্প শোনাত। এবার মার্কো হাঁটতে হাঁটতে শহরের কাছে চলে আসে। সে একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে পুরো শহরটিকে দেখতে পাচ্ছিল, এবং শহরের প্রত্যেকটি বিল্ডিংয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মার্কো তখন শহরের ভেতরে চলে যায়, আর সে দেখতে পায় যে এখানকার রাস্তাঘাটও একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রত্যেকটি জায়গাতেই অনেকগুলো করে গাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর আশেপাশে প্রত্যেকটি জায়গাতেই রয়েছে অনেক উঁচু উঁচু বিল্ডিং। মার্কো তার জীবনে এই প্রথমবার কোনো শহর দেখছে, তাই সে আশেপাশে তাকিয়ে খুব ভালোভাবে সবকিছু দেখছিল। কিন্তু এমন সময় শহরের প্রত্যেকটি জায়গা থেকে তার কানে অনেক ভয়ানক আওয়াজ ভেসে আসছিল। কারণ শহরের মধ্যে যেহেতু জম্বি ভাইরাস ছড়িয়েছে, তাই শহরের প্রত্যেকটি আনাচে কানাচে ভয়ানক জম্বিরা ছিল। তাই মার্কো চালাকি করে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে, এবং সে দেখতে পায় যে তার আশেপাশে অনেক জম্বি রয়েছে। মার্কো তখন সেখানে ততক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকে যতক্ষণ না সমস্ত জম্বিগুলো সেখান থেকে চলে যাচ্ছে। আর জম্বিগুলো চলে যাওয়ার পর মার্কো গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে, এবং সে আবারও চলতে শুরু করে। মার্কোর কাছে তার মায়ের একটি ছবি ছিল, আর সে তার বাবার কাছ থেকে শুনেছে যে তার এই শহরটির আশেপাশের কোথাও থাকত। তাই তার মায়ের ছবিটির মধ্যে যে বিল্ডিংটি রয়েছে, মার্কো অনেক কষ্ট করে সেই বিল্ডিংটিকে খুঁজে বের করে ফেলে। এটাও এখন একটা পরিত্যক্ত বিল্ডিং ছিল। তারপরও মার্কো বিল্ডিংটির ভেতরে চলে যায়। পুরো বিল্ডিংটি একদম অন্ধকার ছিল, কোথাও কোনো মানুষ ছিল না। তবে হঠাৎ করে মার্কো একটি রুমের মধ্যে গিয়ে দেখতে পায় যে একটি মেয়ে সেখানকার জানালার কাছে দাঁড়িয়ে আছে। সূর্যের আলোতে তাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। আর মার্কোর কাছে তার মায়ের যে ছবিটি ছিল, সেই মেয়েটিকে তার একদম তার মায়ের মতো লাগছিল। মার্কো ভাবছিল যে এটা আবার সেই পরিটা নয়তো, যেটার ব্যাপারে তার বাবা তাকে বলেছিল। এসব ভাবতে ভাবতে মার্কো সেই মেয়েটির কাছে এগিয়ে যায়, আর সে পেছন থেকে মেয়েটিকে জড়িয়ে ধরে। তবে মেয়েটি এখানে তাকে কিছুই বলছিল না, এবং তার দিকে ঘুরেও তাকাচ্ছিল না, বরং সে তার হাত দিয়ে মার্কোকে আদর করছিল। কিন্তু কিছুক্ষণ পরে সেই মেয়েটি মার্কোর হাতে কামড় দিয়ে ফেলে, কারণ আসলে এই মেয়েটি একটি জম্বি ছিল, যেটা মার্কো বুঝতে পারেনি। মার্কো এখানে অনেক ভয় পেয়ে যায়, আর সেই জম্বিটি মার্কোর দিকে এগিয়ে আসতে থাকে। তবে মার্কো কোনো মতে চালাকি করে সেখানকার দরজা বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মার্কো অলরেডি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। মার্কো তখন তার বাবার কথা মনে করতে করতে সেখানে প্রচণ্ড কাঁদছিল, কারণ তার বাবা তাকে তার মৃত্যুর আগে বলেছিল যে তার জীবনটা তখনই সার্থক হবে যখন মার্কো এই পরিস্থিতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে, সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। কিন্তু মার্কো তার বাবার কথা রাখতে পারেনি। এরপর সে মনে মনে চিন্তা করে যে সে তো নিজেকে রক্ষা করতে পারেনি, তাহলে সে পৃথিবীকে কিভাবে রক্ষা করবে। এসব ভাবতে ভাবতে সে সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। এরপর সে সেখানে অনেক বড় একটি ওয়াল দেখতে পায়, যেখানে সেই সমস্ত মানুষদের ছবি লাগানো ছিল যাদের পরিবারের সদস্যরা তাদেরকে হারিয়ে ফেলেছে, আর তাদের সন্তানের জন্য এখানে ছবি দিয়ে গিয়েছে। মার্কো তখন এখানে তার মায়ের ছবিটিও লাগিয়ে দেয়। এরপর মার্কো হাঁটতে হাঁটতে আরেকটি বিল্ডিং এর কাছে চলে যায়, যেখানকার অনেক বড় একটি স্পিকারের মাধ্যমে অনেক জোরে একটি ভিডিও ক্লিপের আওয়াজ আসছিল।
মার্কো তখন ভেতরে গিয়ে দেখতে পায় যে সেখানে একটি ভিডিওতে একজন ব্যক্তি বলছে যে এটা হচ্ছে আমাদের পৃথিবীর সবচাইতে বড় একটি আবিষ্কার, যেটা এতগুলো বছর কঠোর পরিশ্রম করে আমরা তৈরি করতে পেরেছি। একমাত্র এটাই পারবে আমাদের পুরো পৃথিবীকে আবারও বদলে দিতে, পৃথিবীর মানুষকে আবারও নতুন জীবন দিতে। তবে এটা সম্পূর্ণ করার জন্য আমাদের একজনকে প্রয়োজন, আর তার সন্ধানে আমরা এখন করছি। তবে মার্কো এসব কথায় কোনো কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে স্পিকারের অনেক জোরে আওয়াজের ফলে সেখানে প্রচুর পরিমাণে জম্বিরা চলে আসছে। কিন্তু মার্কো এই প্রথমবার জম্বিদেরকে দেখে আর পালিয়ে যায় না। তবে জম্বিদের আওয়াজ তার কাছে অনেক ভয়ানক মনে হয়, তাই সে তার কানে একটি হেডফোন পরে ফেলে এবং সে সেখানে উইশ করতে শুরু করে যে সে যেন তার বাবার বলে সেই পরিটিকে খুঁজে পায় এবং সত্যি সত্যি সে পৃথিবীর মানুষের উপকার করতে পারে। মার্কো এখানে বারবার বলছিল, যদি সত্যিই কোনো পরি থেকে থাকো তাহলে আমার কাছে চলে এসো, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, তা না হলে আমার বাবার একটা অনেক কষ্ট পাবে। এখানে উইশ করার সময় দেখা যায় যে মার্কোর চারিদিক দিয়ে অনেক বুলেট পাস হচ্ছিল। এরপর উইশ শেষ করে মার্কো যখন তার হেডফোন খুলে ফেলে তখন সে দেখতে পায় যে এখানে অনেকগুলো সোলজার এসেছে আর তারা তাকে জম্বিদের হাত থেকে বাঁচিয়েছে। এরপর একজন লেডি সোলজার মার্কোর কাছে আসে। সে মার্কোর হাতে জম্বিদের কামড়ের দাগ দেখতে পায়। সে বুঝতে পারে যে মার্কো ইনফেক্টেড, আর মার্কো এখানে বুঝতে পারে যে সে আর বাঁচতে পারবে না, তাকে এখন মেরে ফেলা হবে। মার্কো তখন কোনো কিছু চিন্তা না করে সেই সোলজারকে জড়িয়ে ধরে। সে আসলে তার জীবন নিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে সেই সোলজারকে পরম যত্নে জড়িয়ে ধরেছিল। মার্কো এখন কিছুই চাইছিল না, বরং সে মৃত্যুর আগে একজন মায়ের আদর, ভালোবাসে এবং স্নেহ পেতে চাইছিল। এতে সেই সোলজারও তাকে কিছুই বলে না, বরং সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এইটুকু বাচ্চার উপর দিয়ে কি গিয়েছে। তবে এমন সময় সেই সোলজার মার্কোর হাতে সেই এম চিহ্নর মতো দাগটি দেখতে পায়, যেটা কিনা তার জন্ম দাগ ছিল। এতে সে যেন নিজে চোখেই বিশ্বাস করতে পারছিল না। সে তখন তার সঙ্গীদেরকে বলে, আমরা সেই ছেলেটিকে খুঁজে পেয়েছি যার সন্ধান এতদিন পর্যন্ত আমরা করেছি। এরপর তারা মার্কোর আর কোনো ক্ষতি করে না, বরং মার্কোকে আদর ভালোবাসা দিয়ে সেখান থেকে নিয়ে যায়। আসলে মার্কোর শরীরে যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি পৃথিবীর মাত্র 1% মানুষের শরীরে থাকে, আর এসব মানুষদের শরীরে বিশেষ এক ধরনের অ্যান্টিবডি থাকে, যার ফলে কোনো ভাইরাসে তাদেরকে ইনফেক্টেড করতে পারে না। মূলত এই কারণে এত সময় পার হওয়ার পরও মার্কো জম্বিতে রূপান্তরিত হচ্ছিল না, আর শহরের গভর্নমেন্টও তার মতোই একজন মানুষকে খুঁজছিল, যাতে করে তারা তার শরীরের অ্যান্টিবডির উপর রিসার্চ করতে পারে এবং ঠিক সেই ফর্মুলেশন অনুযায়ী একটি ভ্যাকসিন তৈরি করে ফেলতে পারে। তাই মূলত মার্কোকে তারা তাদের সঙ্গে করে নিয়ে গিয়েছে। তবে আর যাই হোক, মার্কোর বাবা মার্কোকে যে গল্পটি সবসময় শোনাতো, সেই গল্পটি আজ কাকতালীয়ভাবে বাস্তবে রূপান্তরিত হয়েছে, কারণ মার্কোর মাধ্যমেই এখন ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হবে এবং পৃথিবীর সমস্ত মানুষ রক্ষা পাবে। আর এভাবেই খুব সুন্দর একটি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।